সরি আপু, বুঝতে পারিনি। তোকে বলেছি প্যান্ট খুলতে। এই ভরা মাঠে? তো তোকে কি বাসর ঘরে নিয়ে যাব? নিয়ে গেলেও পারেন, চুপচাপ প্যান্ট খুলবি কি না? কিন্তু প্যান্টটা খুলবো কেন? কোন ইয়ারে তুই? নিউ ফার্স্ট ইয়ার। মাত্র কলেজ ঢুকলি এসেই বেয়াদবি শুরু করেছিস। বেয়াদবি কই করলাম? আমি যে তোর সামনে দাঁড়াই আছি, আমাকে সালাম দিলি না কেন? আপনি কোথাকার মহিয়সী নারী যে আপনাকে সালাম দিব? আবার তর্ক করছিস? তোর প্যান্ট খুলে যদি আজ তোকে রেগনা দিচ্ছি তো আমার নাম নদী না। নামটা তো দারুণ, কিন্তু মেজাজটা তো দেখছি খাল বিলের চেয়েও উত্তাল। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? ফাজলামো করতে আসিনি, পড়তে এসেছি। তে এসেছিস নাকি প্রেম করতে? সেটা সময় বলে দিবে আপু। তুই কি সত্যি প্যান্ট খুলবি না? প্যান্ট খুললে তো বিপদে আপনিই পড়বেন। কি বললি তুই? বললাম যে আমার প্যান্টের ভেতরে বাঘের বাচ্চা আছে। তোর সাহস তো কম না দেখছি। সাহস না থাকলে কি আর আপনার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতাম? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। মজা তো আমি আপনাকে দিব না। তুই কি আমার সাথে পাল্লা দিচ্ছিস? আপনার ছায়ার সাথে দৌড়াচ্ছি। চুপ একদম। চুপ করলে তো পৃথিবী থেমে যাবে। আমার সামনে আর একটা কথাও বলবি না। আপনি চুপ করালে আমি তো কথা বলতেই পারি না। তোর এই সাহস তো কালকে থাকবে না। কালকেরটা কাল দেখা যাবে। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? ছাড়ার জন্যই তো ধরেছেন, তাই না? তুই আজ তো একটা গাধা, সরি তুই তো আবার লম্বু, তুই ঘোড়া। ঘোড়ার পিঠেই তো রাজকুমার চড়ে। কুমার ভাবছিস? ভাবছি না, হয়েই আছি। আর আমি? আপনি তো সেই রাজ্যের ডাইনি রানী। তুই আজ মরলি। ডাইনি রানী তো আর কাউকে মারতে পারে না, জাদু করে। কলেজের খেলার মাঠটা তখন লোকে লোকারণ্য। চারিদিকে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। রোদের তেজ কিছুটা কমলেও বাতাসে ভ্যাপসা গরমের আধিক্য। নদীর গলার স্বর তীক্ষ্ণ হয়ে ভেসে আসছে বাতাসের তোড়ে। আয়ান দাঁড়িয়ে আছে শান্ত অথচ স্থির দৃষ্টিতে। নদীর চোখে চোখ রেখে সে যেন কোনো এক অঘোষিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। উপস্থিত সবাই হতবাক হয়ে দেখছে এই অদ্ভুত দৃশ্য। কেউ কেউ হাসছে, কেউ বা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নদীর রাগ যেন আকাশ ছুঁয়েছে, কিন্তু আয়ানের ঠোঁটে লেগে আছে বাঁকা এক চিলতে হাসি। এই পরিস্থিতি যে খুব দ্রুতই মোড় নিতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে। জাদু করে তোর সব সাহস বের করে আনবো। সাহস বের করতে চাইলে একটু কাছে আসতে হবে তো। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ তো আপনি শুরু করেছেন। আমি তো তোকে রেগ দিচ্ছিলাম। রেগিং আর ফ্লার্টিং এর মাঝে পার্থক্য বোঝেন না। তুই কি করেছিস? আমি তো শুধু আপনার সৌন্দর্যের গুণগান গাইছিলাম। কোথাকার? এই ফাজিল ছেলেটার প্রেমে তো সবাই পড়ে। আমি কখনো পড়বো না। কপালে যা লেখা আছে তা তো আর মুছে ফেলা যায় না। তোর কপালে এখন মায়ের জুটবে। হাত তুললে, কিন্তু আমি আর চুপ থাকবো না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, একটা সম্ভাবনা জানাচ্ছি মাত্র। আমি এই কলেজের সিনিয়র, সেটা মনে রাখিস। সিনিয়রদের সম্মান করা আমার স্বভাব, তবে গায়ে পড়লে নয়। তুই আমাকে গায়ে পড়া বললি? আপনি তো প্যান্ট খুলতে বললেন, আমি কি বলেছি? রেগের অংশ ছিল। আমার কাছে সেটা আমন্ত্রণের মতো মনে হলো। তুই কি খুব বেশি স্মার্ট হয়ে গেছিস? স্মার্ট তো প্রথম দিন থেকেই। তোর স্মার্টনেস আজ ধুলোয় মিশিয়ে দিব। ধুলো থেকে তো সোনা খুঁজে পাওয়া যায়। আমি তোকে সোনা বানাবো না, বানাবো কয়লা। আপু, কয়লা পুড়লেই তো আগুন হয়, আর আগুন তো ভয়ঙ্কর। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আগুনের কাছে গেলে তো পুড়তেই হয়। কে ভয় পাই না। তাহলে কেন এত গরম দেখাচ্ছেন? আশপাশের শিক্ষার্থীরা গোল হয়ে ঘিরে ধরেছে তাদের। জুনিয়রদের রেগিং এখানে নতুন কিছু নয়, কিন্তু এমন পাল্টা জবাব খুব কমই দেখা যায়। নদীর দুগাল রাগে লাল হয়ে উঠেছে, নাকের ডগাটা কাঁপছে উত্তেজনায়। আয়ান নির্বিকার, তার হাতের ফাইলটা সে বুকের কাছে শক্ত করে ধরে রেখেছে। নদীর হাতের বেতের ছড়িটা বাতাসে দুলছে। কেউ একজন ভিড়ের ভেতর থেকে শীষ দিয়ে উঠল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে। নদীর সহপাঠীরা তাকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসছে। আয়ানের বন্ধুরাও নিচ থেকে তাকে চোখের ইশারায় সতর্ক করছে, কিন্তু দুই পক্ষের কারো মধ্যেই পিছু হটার কোনো লক্ষণ নেই। গরম তো তোর জন্য বেশি লাগছে। আমার জন্য কেন? তোর কথাবার্তা শুনে। আমি তো খুব বিনয়ী। তুই বিনয়? বিশ্বাস না হলে একটু কাছে এসে দেখুন। আর এক কদম এগিয়ে আয়, দাঁত ভেঙে দিব। দাঁত তো সব ভাঙলে খাব কি? তোকে খেতে হবে না।
কফিস্ট ব্যবস্থা আছে। এত ব্যবস্থা রেখেছেন, তাহলে একটা কফি কেন খাওয়াচ্ছেন না? কফি খাবো তো তোর সাথে? কেন? আমি কি অযোগ্য? তুই একদম অযোগ্য। অযোগ্যরাই তো যোগ্যদের জীবনটা রঙিন করে। আমার জীবনে রঙের অভাব নেই। তাহলে আরেকটু শেড বাড়িয়ে নিন। আমি তোকে রেগিং করতে এসেছি, জ্ঞান দিতে আসিনি। জ্ঞান আর রেগিং এর মাঝে খুব পাতলা দেয়াল থাকে। তুই দেয়াল ভাঙার চেষ্টা করিস না। দেয়াল ভাঙলেই তো ওপারের সৌন্দর্য দেখা যায়। ওপারে কিছু নেই। ওপারে আমি আছি, নদী আছে। তুই কি কবি নাকি? পরিস্থিতির চাপে পড়ে কবিতা চলে আসে। বেশি পকপক করবি না। পকপক তো আপনিই করছেন, আমি তো শুধু উত্তর দিচ্ছি। তুই আমাকে দোষ দিচ্ছিস। দোষ তো আর গুণ হতে পারে না। আমার ধৈর্য শেষ হয়ে আসছে। ধৈর্যের শেষ মানেই তো নতুন শুরুর সূচনা। আমার নতুন শুরু হবে তোকে ক্লাস থেকে বের করে দিয়ে। বের করবেন, কিন্তু আবার তো ফিরবো। আমি থাকতে তুই ফিরতে পারবি না। আমি আপনার মনের মাঝে ফিরবো। মাঠের মাঝে জমে থাকা জটলা এখন অনেকটাই বড় হয়ে গেছে। দুপুরের রোদের তীব্রতা আরও বেড়েছে। নদীর কপালের কোণে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার চোখের আগুন কমেনি। আয়ান একটা গভীর শ্বাস নিল। তার চোখের দৃষ্টি এখন আগের চেয়ে অনেক বেশি সংকল্পবদ্ধ। সে জানে এই মেয়েটার সাথে পাল্লা দিতে হলে টিকে থাকতে হবে। নদীর বন্ধুরা একে অপরের দিকে তাকাচ্ছে। তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। নদীর কণ্ঠে যে কঠোরতা ছিল, তাতে এখন একটা অদ্ভুত দ্বিধা মেশানো। আয়ানের নির্ভীক উত্তরগুলো যেন নদীর তৈরি করা প্রাচীরের সূক্ষ্ম ফাটল ধরিয়ে দিচ্ছে। নীরব দর্শক হিসেবে সবাই এই দ্বৈরথ উপভোগ করছে। তুই কি পাগল? পাগলামি তো ভালোবাসারই অন্য নাম। ভালোবাসি না। সময় হলে বুঝবেন। আমার সময় নেই তোকে ভালোবাসার। সময়ের কাজ তো সময়ই হয়। তুই কি যাবি এখান থেকে? যেতে বললেই চলে যেতে হয় নাকি? আমি আদেশ করছি। আপনার আদেশ মানার মতো কোনো চুক্তি কি আমার সাথে হয়েছে? আমি সিনিয়র, সেটাই চুক্তি। সিনিয়র তো মার্সিডিজ বেঞ্জও হতে পারে, কিন্তু ড্রাইভার তো ড্রাইভারই। তুই আমাকে ড্রাইভার বললি? ড্রাইভাররা তো পথ দেখায়। জাহান্নামের পথ দেখাবো। জাহান্নামও আপনার সাথে থাকলে স্বর্গ মনে হবে। এত ফালতু কথা বলিস না। সত্য সব সময় ফালতুই মনে হয়। তুই কি সত্যি এত নির্ভীক? ভয়ের কিছু কি আছে আপনার মাঝে? আমার মাঝে আছে এক বিশাল ঝড়। ঝড়ের পর তো শান্তি আসে। সেই শান্তি তোর কপালে নেই। কপালে যা নেই তা আমি আদায় করে নিব। তুই এত জেদি কেন? জেদ না থাকলে আপনাকে জেতা সম্ভব হতো না। কথা বলছিস? সেটা আপনি একদিন বুঝতে পারবেন। আমি বুঝতে চাই না। না চাইলেও একদিন না একদিন বুঝবেনই। কাকে জেতার কথা বিবাদ শেষ করবি না? বিবাদ শেষ করলে তো সম্পর্ক শুরু হবে। আকাশের মেঘগুলো যেন দূরে সরে যাচ্ছে। রোদের তেজ কিছুটা কমে এসেছে, কিন্তু উত্তাপটা এখনো অটুট। নদী এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। তার আগের সেই উদ্ধত ভঙ্গিটা কিছুটা আলগা হয়েছে। সে বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কোনো জুনিয়র নয়। তার প্রতিটা কথায় একটা গভীরতা আছে। আশেপাশের মানুষগুলোর কোলাহল এখন যেন দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে। নদীর কানে শুধু আয়ানের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। সে তার হাতের বেতের ছড়িটা মাটিতে আলতো করে ঠুকল। আয়ান স্থির দাঁড়িয়ে আছে, যেন কোনো অটল পাহাড়। সে জানে সে এখন নদীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই লড়াইয়ে জয় পরাজয় বড় কথা নয়, বরং এই কথোপকথনের প্রতিটি শব্দ একে অপরের মনের দরজায় কড়া নাড়ছে। সম্পর্ক আর তোর সাথে অসম্ভব। অসম্ভব শব্দটা আমার ডিকশনারিতে নেই। ডিকশনারিটা কি তোর নিজের তৈরি? হ্যাঁ, নতুন ফার্স্ট ইয়ারের জন্য নতুন রুলস। তো আমি বানাই। সেই রুলস ভাঙার জন্যই তো আমি এসেছি। তুই কি ভাঙচুর করতে এসেছিস? আমি তো সাজাতে এসেছি সাজাবি কি? আপনার এই একঘেয়ে জীবন। আমার জীবন একঘেয়ে না। রঙিন হলে এমন ঝগড়াটে হতেন না। ঝগড়া করা আমার নেশা। নেশা তো আমি ছাড়াতে পারি। কি করে ছাড়াবি? ভালোবাসার ভালোবাসার ইনজেকশন দিয়ে। তোর এই ফাজলামো বন্ধ কর। বন্ধ করলে তো পৃথিবী অচল হয়ে যাবে। তুই থামবি না? থামলে তো পথ চলা শেষ হয়ে যাবে। পথটা তোর জন্য খুব কঠিন। কঠিন পথই তো মজবের আনন্দ দেয়। আমি তোকে জয় করতে দিব না। জেতার জন্য তো আপনার অনুমতি লাগবে না। তাহলে কি করবি? হরণ করব। কি হরণ করবি? আপনার এই সবটুকু জেদ আর অবাধ্যতা তোর সাহস তো আকাশ ছোঁয়া। আপনার নীল চোখেই দেখি। খুব বেশি কথা বলছিস। আপনার চোখের দিকে তাকালে কথা তো বের হবেই। তুই কি আমাকে ফ্লার্ট করছিস? না, সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি।
নদী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। ছেলেটা তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে আর কোনো জুনিয়র নয়, যেন সে এক চীনা পরিচিত কেউ। কলেজের মাঠের এই হইচইয়ের ভিতর তারা দুজনে একটা অদৃশ্য গণ্ডি তৈরি করে ফেলেছে। নদীর ভিতরে যে একরোখা জেদ ছিল তা যেন আয়ানের স্বচ্ছ দৃষ্টির সামনে কাঁচের মতো ভেঙে পড়ছে। আকাশটা এখন গোধূলির রং ধারণ করছে। কমলা আলোর ছটা এসে পড়েছে নদীর মুখে। সে অনুভব করছে তার বুকের ভিতরটা কেমন যেন ধুকপুক করছে। এই প্রথমবারের মতো তার মনে হলো যে সে হেরে যাচ্ছে, কিন্তু সেই হারায় কোনো দুঃখ নেই। আয়ান এখনও শান্ত, তার হাসিতে কোনো অহংকার নেই, আছে শুধু এক গভীর মুগ্ধতা। আমি তোকে সত্যি বলছি, যাব, তবে একা যাব না। আমার সাথে কাউকে নিয়ে যেতে পারবি না। আমি কাউকে নিয়ে যাচ্ছি না, আপনি নিজে থেকে আমার সাথে আসবেন। এত বড় আত্মবিশ্বাস কোথা থেকে আসে? আপনার আমার সাথে থাকা থেকে। আমি তো এখন ও তোর সাথে নেই। মানসিকভাবে তো আগেই চলে এসেছে। তুই কি আমার মন পড়ছিস? মন তো বইয়ের মতো খোলা, শুধু পড়ার চোখ লাগে। তুই একটা বেয়াদব। আপনার জন্যই। কথা বলাই বেকার। নদী আর না দাঁড়িয়ে কটকট করে চলে যেতে লাগলো। আয়ান হাসতে হাসতে বলল, সিনিয়র আপু প্যান্ট তো আর আজ খুললেন না, সময় বুঝে আমি খুলে দেখিয়ে দিব। কলেজের খেলার মাঠটা ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে আসছে। বিকেলের ম্লান আলোয় গাছের ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নদীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আয়ান একটা তৃপ্তির হাসি হাসল। সে জানত আজকের এই যুদ্ধের ফলাফল সে তার পক্ষেই টেনে নিতে পেরেছে। নদীর দাপট যে খুব দ্রুতই নমনীয়তায় বদলে যাবে তা তার বুঝতে বাকি নেই। আয়ান যখন করিডোরের দিকে হাঁটতে শুরু করলো তখন তার দুই বন্ধু আসিফ আর রুমি হন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে এলো। তাদের চোখে মুখে বিস্ময় আর আতঙ্কের সংমিশ্রণ। পুরো কলেজের বাতাস তখন এই অদ্ভুত রসায়নের গন্ধে ভারী হয়ে আছে। কিরে আয়ান, তুই তো দেখছি আজ মহা বিপদ ডেকে আনলি। বিপদ কোথায় দেখলি? তুই বরং এটাকে শুভ সূচনা বল। শুভ সূচনা? নদিয়াপুর সাথে এমন বাদরামি করার সাহস তুই পেলি কোথায়? বাঘের বাচ্চার সাহস বাঘিনীর সামনেই দেখাতে হয় না? তোর ওই ওভার স্মার্টনেস একদিন আমাদের শেষ করবে। শেষ করার জন্য তো জন্মাইনি, বরং নদীর স্রোত বদলে দেওয়ার জন্যই এসেছি। তুই নদিয়াপুর নাম নিয়ে এত বড় বড় কথা বলছিস? নামের সাথে মিল রেখেই তো তার উত্তাল মেজাজ, তাই স্রোত থামানো জরুরি। তুই জানিস ও কলেজে কতটা প্রভাবশালী? প্রভাবশালীরা তো আমার মতো শয়তানদেরই টার্গেট করে। তোর তো দেখছি হিতাহিত জ্ঞান সব লোপ পেয়েছে। জ্ঞান লোপ পায়নি, বরং নতুন করে জাগ্রত হয়েছে। আজ বিকেলে যে ঘটনা ঘটালে, কাল ক্যাম্পাসে পা রাখলে দেখবি কি হয়। আগাম ভয় পাওয়ার অভ্যাস আমার নেই রে বন্ধু। তাহলে তুই কি করবি ভেবেছিস? পাল্টা রেগিংয়ের প্রস্তুতি নিব। নদী আপুকে রেগে দিবি? তুই পাগল হয়েছিস? পাগল তো আমি অনেক আগেই হয়েছি, এখন শুধু পরিণতি দেখছি। ওর থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানরা তো সব সময় পিছিয়েই থাকে, আমি তো এগিয়ে যেতে এসেছি। ঠিক আছে, তোকে আটকানোর সাধ্য আমাদের নেই। আটকানো তো অনেক দূরের কথা, তোরা শুধু আমার পাশে থাকিস। আমাদের কি কোনো উপায় আছে? তোরা শুধু দেখ কিভাবে খেলাটা জমে ওঠে। পরের বার যেন তোকে উদ্ধার করতে না হয়। উদ্ধার করার প্রয়োজন তো আমি হতে দেব না। চল এখন ক্যান্টিনে যাই, খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। চল, কফি আর আড্ডা ছাড়া তো দিনটা বৃথা। ক্যান্টিনের ভেতরটা তখন কোলাহলে পূর্ণ। টেবিল চেয়ারগুলো দখল হয়ে আছে শিক্ষার্থীদের ভিড়ে। আড্ডা আর হাসির গুঞ্জনে মুখর চারপাশ। আয়ান তার দুই বন্ধুর সাথে এক কোণে বসল। সেখানে বসেও তার চিন্তা জুড়ে শুধু নদী। কিন্তু এবার তার পরিকল্পনা অন্যরকম। সে জানে শুধু কথার লড়াইয়ে নদীকে জয় করা যাবে না, তাকে ঘায়েল করতে হলে চাই সূক্ষ্ম বুদ্ধির চাল। ক্যান্টিনের চাই চুমুক দিতে দিতে তার মস্তিষ্কে নতুন কোনো ছক তৈরি হচ্ছে। আসিফ আর রুমি আড্ডায় মেতে উঠলেও আয়ানের দৃষ্টি ছিল দরজার দিকে, যেন নদীর আগমন প্রতীক্ষায় সে কোনো অতল গহ্বরে ডুব দিয়েছে। ক্যান্টিনের কফিটা তো খুব একটা ভালো না। ভালো না হলেও গলার নেশাটা তো মেটে। নেশার চেয়ে বড় কথা হলো সময় কাটানো। সময় তো নদীর মতো বয়ে যাচ্ছে, আমাদেরও তো কিছু করতে হবে। কি করতে চাস? নদী আপুর সাথে কাল একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে। তুই তো দেখছি আসলেই শয়তানের সীমা পার করছিস। শয়তানি না করলে জীবনটা তো বড্ড একঘেয়ে। নদী আপু কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি তো সেটাই চাই, ও আমার সাথে লড়াই করুক। তুই কি ওকে পছন্দ করিস? পছন্দ তো দূরে থাক,
ওকে নাস্তানাবুদ করাটাই এখন আমার মিশন। তুই তো দেখছিস জেদের বশবর্তী হয়ে আছিস। জেদ না থাকলে তো জয়ের কোনো মানেই থাকে না। কাল যদি ও কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করে? শাস্তির আগেই আমি অন্য পথ তৈরি করে রাখব। আয়ান, সত্যি বলছি, বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি না করলে তো মানুষ চেনা যায় না। তুই কি ওকে দিয়ে শেষ পর্যন্ত কিছু করাবি ভাবছিস? নদীকে আমার ছন্দে নাচাবো, সেটাই টার্গেট। তুই তো দেখছি মস্ত বড় খেলোয়াড়। খেলোয়াড় হওয়ার জন্য তো মাঠে নামতে হয়, আমি তো নেমে গেছি। চল, বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়ি ফেরার তাড়া তো নেই, আজ সারা রাত পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা শেষে যেন তোকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়া তো দূরের কথা, নদী নিজেই আমাকে খুঁজে বেড়াবে। তোর আত্মবিশ্বাস একদিন তোকে বিপদে ফেলবে। বিপদই তো আমার নেশা, তুই তা জানিস না। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। শহরের বাতিগুলো জ্বলে উঠেছে একের পর এক। রাস্তার ধুলোবালিতে দিনটা হারিয়ে গেলেও আয়ানের মাথায় চলছে নতুন নতুন সব চিন্তা। সে একা একা হাঁটছে রাস্তার ধার ঘেঁষে। তার মনে পড়ছে নদীর সেই রাগী মুখটা। ছেলে মানুষই জেদ আর শয়তানির মিশেলে আয়ান নিজেকে এক নতুন রোমাঞ্চের পথে আবিষ্কার করছে। নদী শুধু একজন সিনিয়র নয়, তার কাছে এখন এক রহস্যময়ী নারী। সে জানে এই পথ খুব একটা মসৃণ হবে না, কিন্তু প্রতিটি বাঁকে যে অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে তা তাকে চুম্বকের মতো টানছে। কলেজের দিনগুলো এখন আর পড়াশোনায় সীমাবদ্ধ থাকবে না, শুরু হতে যাচ্ছে এক নতুন লড়াই। পরদিন সকালবেলা কলেজ ক্যাম্পাসে যেন যুদ্ধের ডামামা বেজে উঠেছে। ঝকঝকে রোদের নিচে পুরো কলেজ চত্বর সরগরম। আয়ান ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই দেখল একদল শিক্ষার্থী গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে নদী, তার হাতে একটা মোটা রেজিস্টার খাতা। সে যেন কোনো এক গোয়েন্দা সংস্থা প্রধানের মতো জুনিয়রদের উপর নজর রাখছে। আয়ানকে দেখা মাত্রই নদীর চোয়াল শক্ত হয়ে উঠল। আয়ানের পাশে থাকা আসিফ আর রুমি ফিসফিস করে বলল, আজ তোকে বাঁচানোর সাধ্য কারো নেই। কিন্তু আয়ানের ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। সে জানে আজকের দিনটা শুধু তার আর নদীর। আয়ান, নদী আপু তো তোকে গিলে ফেলার জন্য রেডি হয়ে আছে। গিলে ফেলা এত সহজ হলে তো সব বিড়াল বাঘ হয়ে যেত রে। তোকে বললাম না একটু নিচু হয়ে চল। নিচু হয়ে চললে তো আকাশের তারা দেখা যায় না। তারা তো দূরের কথা, তুই এখন নদীর আকাশ দেখবি। আক্রোশ তো অনেক সুস্বাদু হয়, তাও আবার সিনিয়র আপুর। তুই সত্যি আজ তো একটা পাগল। পাগলামি ছাড়া কি আর ইতিহাস গড়া যায়? ইতিহাস গড়তে গিয়ে পিঠের চামড়া না উড়ে যায়। চামড়া ওঠার ভয় থাকলে তো আয়নার সামনেও দাঁড়ানো যেত না। এখন চল এখান থেকে কেটে পড়ি। না, আজকের খেলাটা তো এখান থেকেই শুরু। তুই কি সত্যি ওকে আবার কিছু বলবি? বলবো না, কাজ করে দেখাবো। আবার কি শয়তানি বুদ্ধি আটলি? সেটা সময় হলেই বুঝবি। আপাতত তুই আমার ব্যাগটা সামলা। তোর ব্যাগের ভেতরে কি আছে? শুধু কিছু অবাক করা উপহার। তুই তো দেখছি আজ কলেজে জ্বালিয়ে দিবি। জ্বালানোর জন্য তো আগুন লাগে না, একটা অঘটনই যথেষ্ট। আয়ান, ওদিকে দেখ, নদী আপু তোর দিকে আছে। আসুক না, আমি তো ওর অপেক্ষায় ছিলাম। আমি বরং সটকে পড়লাম। যা, তোরা নিরাপদে থাক, আমার লড়াই তো এখন একা। বেঁচে থাকিস বন্ধু, পরের বার দেখা হবে কিনা জানি না। মরার আগে তো পুরো দুনিয়া ঘুরে দেখব, চিন্তা করিস না। নদী ধীর পায়ে আয়ানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে একরাশ বিরক্তি আর মুখে একটা নিষ্ঠুর হাসি। সে জানে এই ছেলেটা গতকালের অপমান ভুলে যায়নি। নদী তার হাতে থাকা বেতের ছড়িটা দিয়ে আলতো করে আয়ানের কাঁধে টোকা দিল। আয়ান একদম বিচলিত নয়, বরং সে পকেট থেকে একটা চকলেট বের করে নদীর দিকে বাড়িয়ে দিল। নদীর ভ্রু কুঁচকে গেল। পুরো মাঠের মানুষ তখন থমকে দাঁড়িয়েছে। এই দৃশ্য যেন কোনো সিনেম্যাটিক মোমেন্ট। নদীর বন্ধুরা ফিসফাস করছে, কিন্তু নদী কারো দিকে ভ্রুক্ষেপ করল না। সে এখন শুধু আয়ানের উপর দৃষ্টি নিবদ্ধ রেখেছে। খুব তো ভাব দেখাচ্ছিস। আজ তোর ক্লাস কোথায়? আমার ক্লাস তো সব সময় আপনার চোখের সামনে। এখনো ফাজলামো বন্ধ হলো না। ফাজলামো ছাড়া কি জীবনটা চলে আপু? আপু ডাকটা আজ থেকে বন্ধ করবি। তাহলে কি ডাকবো নদী না যান? মুখ সামলে কথা বলবি। মুখ সামলানোর জন্য তো দাঁত আছে। আমার সাথে বেশি পকপক করবি না। আজ তোকে রেগ দেব না, আজ তোকে শাস্তি দেব না। কি শাস্তি দিবেন? বল পয়েন্ট পেন দিয়ে নখে চাপ দেবেন? আজ তোর ব্যাগটা পুরো কলেজ চত্বরে বয়ে বেড়াতে হবে। ব্যাগে তো আমার সব জরুরি জিনিস, হারিয়ে গেলে কি করবেন? হারিয়ে যাক, সেটাই তো চাইছি। আমার ব্যাগে তো আপনার প্রিয় গোলাপের তোড়া ছিল। মিথ্যে কথা বলবি না।
তোর কাছে গোলাপ আসবে কোথা থেকে? আপনার মন জয় করার জন্য তো কিছুই লাগে না, শুধু একটা গোলাপই যথেষ্ট। তুই কি করছিস বলতো? আপনার জেদটাকে একটু নরম করার চেষ্টা করছি। আমার জেদ কখনো নরম হয় না। তাহলে কেন আজ এত সেজে এসেছেন? আমি তো প্রতিদিন সাজি। আজ একটু বেশি সুন্দরী লাগছে, তাই সন্দেহ হচ্ছে। তুই কি আমাকে পাগল মনে করিস? পাগল তো সেই যে নিজের রূপ নিজে বোঝে না। তুই খুব পকপক করছিস। ব্যাগটা দে তো। নিতে হলে তো হাত দিয়ে নিতে হবে। তুই কি আমাকে হাত লাগাতে বলছিস? আমি তো সেটাই চাইছি, একটু স্পর্শ তো হোক। তুই আজ তো একটা বেয়াদব। বেয়াদবি তো ভালোবাসারই প্রথম ধাপ। তোর এই ধাপ আমি আজ ভেঙে দিব। ভাঙলে তো আবার গড়া যায়, চিন্তা করবেন না। নদী আয়ানের ব্যাগটা ছিনিয়ে নিতে হাত বাড়ালো, কিন্তু আয়ান কৌশলে ব্যাগটা তার পেছন দিকে সরিয়ে নিল। নদী এতে আরও রেগে গেল, সে আবার ঝাঁপিয়ে পড়ল। আয়ান হেসে হেসে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে লাগলো। নদীর সাথে দৌড়ে পারা খুব কঠিন, কিন্তু আয়ান তো কম যায় না। সে এমনভাবে দৌড়াচ্ছে যেন সে নদীর সাথেই লুকোচুরি খেলছে। পুরো মাঠের মানুষ এই দৃশ্য দেখে হাসছে। নদীর বন্ধুরা তাকে তাড়া করতে গিয়ে নিজেরাই হোঁচট খাচ্ছে। আয়ান মাঝে মাঝে নদীর দিকে ফিরে তাকাচ্ছে আর হাত নাড়িয়ে বলছে, ধরো তো যদি পারো। এই দৌড়ঝাঁপ যেন এক অঘোষিত প্রেমের ইশারা। থাম বলছি, তোকে আজ আমি ছাড়বো না। ছাড়ার জন্যই তো দৌড়াচ্ছি, ধরুন আমাকে। তুই খুব বেশি উড়ছিস। উড়ছি তো আপনার আকাশে। আমার আকাশটা ঝড়ে পূর্ণ। ঝড়ের পরেই তো রামধনু ওঠে। তুই কি রামধনু দেখার আশা করছিস? আপনি ঝরিয়ে দিলে রামধনু না উঠে কি আর উপায় আছে? তুই আজ মরলি। থামলে তো খেলাটা জমে উঠবে না। আজ আমি শেষ করব। খেলা তো সবে শুরু আপু। আবার আপু বললি? আপনি তো সিনিয়র, তাই সম্মানটা রাখছি। সম্মান? সম্মান তো আমার কাছে ঝিঝি পোকার মতো। তাও তো একটা প্রাণী, সম্মান তো আছে। তোকে আজ আমি আস্ত রাখবো না। আস্ত না রাখলে তো অর্ধেকটা আমি আপনার হৃদয়েই থাকবে। তোর এই ফালতু কথা শুনে হাসি পাচ্ছে। হাসি পাওয়াই তো ভালো, অন্তত বিষাদ তো কাটলো। বিষাদ আমার খুব প্রিয়। বিষাদ তো ভালোবাসারই ছায়া মাত্র। তোর সব কিছুতেই ভালোবাসা থাকে। আপনি ছাড়া তো আর কিছুই দেখছি না। তুই আমার সবটুকু ধৈর্যের সীমা পার করছিস। ধৈর্য তো নদী নিজেই। আপনি কি নিজের রূপ ভুলে গেলেন? আমি তো নদী, কিন্তু তুই কি সাগর? সাগর না হলেও নদীর গন্তব্য তো সাগরই। তুই কি নিজের গন্তব্য খুঁজে পেলি? আপনি তো আমার গন্তব্য, নদী। তুই খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস তো আপনি, যে আমার পুরো সত্তা দখল করে নিলেন। আমি কিছু দখল করাস? তুই নিজেই দিয়েছিস। দেওয়ার জন্যই তো সব কিছু নিয়ে এসেছি। নদী আর দৌড়াতে পারল না, সে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল। তার মুখটা রাগে ও অভিমানে লাল হয়ে গেছে। আয়ানও তার ঠিক কয়েক কদম দূরে দাঁড়িয়ে হাসি মুখে তাকিয়ে আছে। নদীর মনে হচ্ছে এই ছেলেটার সাথে ঝগড়া করা মানে নিজের পরাজয় স্বীকার করা, কিন্তু পরাজয়ের এই স্বাদটা কেন জানি খুব মিষ্টি লাগছে। সে তার বেতের ছড়িটা মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। আয়ান আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে এলো। মাঠে সবাই এখন আর হাসছে না, বরং তাদের এই অদ্ভুত সম্পর্ক দেখে বিস্ময়ে তাকিয়ে আছে। নদী কোনো কথা বলছে না, সে শুধু আয়ানের দিকে তাকিয়ে আছে। হার তো আমার ছিল, আপনার তো জয়। কি করে? কারণ আপনি আমাকে আপনার সামনে দাঁড়ানোর সুযোগ দিলেন। আমি তো তোকে অপমান করতে চেয়েছিলাম। অপমান তো হলো না, হলো এক দারুণ পরিচয়। তুই কি সবসময় এমনই? আপনার সামনে আসলেই আমি এমন হয়ে যাই। কি করে হয় এটা? এটা তো রহস্য, যা শুধু আপনার চোখই জানে। তুই কি আমার চোখ পড়ার চেষ্টা করছিস? ওটা তো একটা খোলা বই, পড়তে খুব ভালো লাগে। পড়াশোনার বাইরে কিছু দেখিস? পড়াশোনার বাইরেই তো জীবন, নদী। আমার জীবনটা বড্ড একঘেয়ে। আমি আছি না রঙিন করার জন্য। রং করার ক্ষমতা তোর আছে? আমার তো আপনার তুলিই আছে, আপনি তো রং দেবেন। আমি তো কেবল কালোর সাথে পরিচিত। কালোই তো সব রঙের উৎস। তুই কি খুব জ্ঞানী? জ্ঞান তো আপনার কাছ থেকেই শিখছি। কি শিখলি? জেদ দিয়ে জেতা যায় না, ভালোবাসা দিয়ে হয়। তুই কি আমাকে ভালোবাসার কথা বলছিস? আমি তো শুধু সত্য বলছি। সত্য তো অনেক সময় তিক্ত হয়। তিক্ত হলেও সত্য সত্যই। তুই কি আমাকে বিরক্ত করতে আসিস কলেজে? আমি তো আসছি আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু আপনিই তো আমার বিরক্তের কারণ। আমি কি তোকে বিরক্ত করলাম? আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকালে তো বিরক্তই লাগে। তুই কি আমাকে জেলস ফিল করাচ্ছিস? জেলাস না, এটা তো অধিকার, অধিকার তো জন্মগত। আপনি না দিলেও আমি আদায় করে নেব। তুই কি খুব জেদি?
জেদ ছাড়া তো আপনার সাথে পেরে ওঠা সম্ভব না। তুই কি আজ এই লড়াই শেষ করবি? আজ লড়াই শেষ, শুরু হোক নতুন গল্প। নদী একটা দীর্ঘ শ্বাস ফেলল। তার জেদ কিছুটা কমলেও রহস্যময়তা রয়ে গেল। আয়ান ব্যাগটা থেকে একটা ডায়েরি বের করলো। ডায়েরির পাতায় নদীর ছবি আঁকা। নদী ডায়েরিটা হাতে নিল। তার হাতে ডায়েরিটা যেন একটা অমূল্য রত্ন। সে ডায়েরির পাতায় তার নিজের ছবি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা সত্যিই তাকে গভীর থেকে দেখছে। নদীর চোখের জল কি যেন ঝরতে চাইল, কিন্তু সেটা আটকালো। সে ডায়েরিটা আবার আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ান ডায়েরিটা নদীর হাতেই রেখে দিল। সে জানে এই উপহারটি নদীকে অনেক কিছু শিখিয়ে দেবে। এটা কি করলি? আপনি তো আমার ডায়েরির পাতা, আপনি এটা রাখুন। আমি তো তোকে রেগ দিতে চেয়েছিলাম। রেগ তো দিলেন, আমার মনের ভেতরটা পুরোপুরি রেগ হয়ে গেল। তুই কি আমাকে কাঁদাতে চাইছিস? না, আমি তো আপনাকে হাসাতে এসেছি। তো হারিয়ে গেছে। আমি তো ফিরিয়ে আনতে এসেছি। কি করে ফিরিয়ে আনবি? প্রতিদিন একটু একটু করে আপনার সাথে পথ চলে, লম্বা পথই তো বেশি আনন্দ দেয়। পথ কি ক্লান্ত হবি না? আপনার সাথে থাকলে তো ক্লান্তি আসে না, আসে এক অদ্ভুত প্রশান্তি। তোর সব কথা কেন এত গভীর? কারণ আপনি আমাকে গভীর করে ফেলেছেন। আমি তো তোকে চিনি না। চেনা তো সময়ের ব্যাপার। আমরা কি সারা জীবন একসাথে থাকবো না? তুই কি বিয়ের কথা বলছিস? আপাতত বন্ধুত্বের কথা বলছি, বাকিটা তো সময়ই বলে দেবে। কাছে হতে পারি? বন্ধু তো আপনি হয়ে গেছেন, শুধু স্বীকার করা বাকি। আমি কি স্বীকার করব? আপনার চোখই তো সব বলে দিচ্ছে। আমার চোখ কি বলছে? বলছে আপনি আমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পারছেন না। তুই কি খুব আত্মবিশ্বাসী? আত্মবিশ্বাস না থাকলে কি আপনার সাথে এভাবে দাঁড়াতাম? আজ অনেক বেশি কথা বলে ফেলেছিস তুই। তারা দুজনই কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। তাদের পিছনে ফেলে আসা মাঠটা এখন একদম নিঝুম। দুপুরের রোদ ঝিমিয়ে পড়েছে। নদীর রাগী মুখটা এখন শান্ত, আর আয়ানের চোখে সেই শয়তানি ভাবটা এখন গভীর ভালোবাসায় রূপ নিয়েছে। তারা দুজনে পাশাপাশি হাঁটছে, কোনো কথা নেই, তবুও যেন কত কথা বলা হয়ে গেছে। কলেজের বাতাসে তখন তাদের সেই অদ্ভুত যুদ্ধের গুঞ্জন। কেউ জানতো না এই ঝগড়া থেকে এমন এক সুন্দর গল্পের জন্ম হবে। কিন্তু আয়ান আর নদী জানে তাদের এই যুদ্ধই তাদের একাত্ম করে তুলেছে। জীবনের এই অদ্ভুত খেলায় তারা ধীরে ধীরে জুনিয়র আর সিনিয়র নয়, তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। শোনো, কাল তো আমাদের নতুন অ্যাসাইনমেন্ট। কিসের অ্যাসাইনমেন্ট? আমাদের এই গল্পের নতুন অধ্যায় লেখার। তুই কি লেখক? আমি তো আপনার জীবনের প্রতিটি পাতার লেখক হতে চাই। আমি তো আবার জোড়া লাগাতে এসেছি। তুই কি জোড়া লাগাতে পারবি? পারবো যদি আপনি আমাকে সুযোগ দেন। আমি তো সুযোগ দিয়েই দিয়েছি। তাহলে কাল থেকে শুরু হোক নতুন লড়াই। আবার লড়াই? লড়াই ছাড়া কি আর জীবনের মানে খুঁজে পাওয়া যায়? তুই আসলেই আস্ত পাগল। পাগলের ভালোবাসা তো অন্যরকম হয়, কি রকম? যা কখনো শেষ হয় না। তাহলে চল, আগামীকাল থেকে আবার লড়াই শুরু। লড়াই তো নয় নদী, ভালোবাসা শুরুরই অন্য নাম। তুই আজ আমাকে খুব বেশি কথা বলালি। কথা বলাই তো হৃদয়ের কথা জানানোর উপায়। বাড়ি ফিরি। বাড়ি ফেরার তাড়া তো নেই। এই পথটুকু কি আর একটু বড় করা যায় না? না, আজকের মতো এটুকুই। ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে। অবশ্যই, তবে রেগিং কিন্তু চলবে। রেগিং না, সেটা হবে আমার প্রতি আপনার এক অদ্ভুত টান। তুই কি খুব বেশি বুঝতে শিখেছিস? বোঝার জন্য তো আপনার সাথেই থাকতে হয়। তুই ভুল করছিস আয়ান। নদী ধীর পায়ে বাড়ির দিকে হেঁকে চলল। আয়ান রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাকে যেতে দেখল। তার মন এখন এক অদ্ভুত তৃপ্তিতে পূর্ণ। সে জানে এই নদী এখন আর শুধু তার সিনিয়র নয়, সে এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কালকের দিনটা আরও চমকপ্রদ হতে যাচ্ছে। আয়ান তার পথে হাঁটতে শুরু করলো, আর রাতের আকাশটা যেন তাদের এই নতুন গল্পের সাক্ষী হয়ে উঠল। কলেজের জীবনটা এখন আর পড়াশোনা আর রেগিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন তা হয়ে উঠেছে এক রোমাঞ্চকর প্রেমের উপাখ্যান। তাদের যুদ্ধ, তাদের হাসি, তাদের কথা সবই যেন এক নতুন স্বপ্নের সূচনা করছে। কালকে সূর্যোদয় কী নিয়ে আসবে তা শুধু এই দুই বিদ্রোহী হৃদয়ই জানে। নবীনবরণ উৎসবে সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। মঞ্চের চারপাশে গাঁদা আর রজনীগন্ধার মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ আয়ান। সে আজ একদম অন্যরকম। হলুদ রঙের পাঞ্জাবিতে তাকে রাজপুত্রের মতো দেখাচ্ছে। তবে সবার নজর আজ নদীর দিকে। বেগুনি শাড়িতে নদীকে যেন এক মায়াবী অপ্সরা মনে হচ্ছে।
চোখে গাঢ় কাজলের টান আর খোপায় গোজা সাদা বেলি ফুল তার রূপের জেল্লা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নদীকে দেখে আয়ানের বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠল। সে শুধু চেয়ে রইল নদীর পানে। আজ আর কোনো শয়তানি নয়, সত্যিকারের মুগ্ধতা তার চোখে। কিরে লম্বু, শুনলি তো অনেক আসি, হলুদ পাঞ্জাবিতে তো তোকে পুরো সরষে ক্ষেতের মতো লাগছে। সর্ষে খেতে তো মৌমাছিরা মধু খেতে আসে। আপনি কি মধু খুঁজছেন? ফাজলামো করবি না তো, তোকে আজ সত্যি খুব কিউট লাগছে। শুধু কিউট? আর কিছু মনে হচ্ছে না? আর বেশি মনে হলে কিন্তু বিপদ হবে, মনে রাখিস। আপনার মতো সুন্দরীর প্রেমে পড়লে বিপদটাও তো সুখের হয়। গান গাইতে পারবি তো, নাকি স্টেজে গিয়ে কাঁপাকাঁপি শুরু করবি? আপনার চোখের দিকে তাকিয়ে গাইলে সুর তো এমনিতেই ঠিক থাকবে। দেখি তো কত বড় গলায় গাইতে পারি। গলা তো নয়, আজ আপনার জন্য আমার সবটা উজাড় করে দিব। খুব বেশি কথা বলছিস, যা স্টেজে ওঠ। আমি তো স্টেজে আপনার হাসির ছন্দে নাচছি। নাচ আর গান সব আজ তোর জন্য তোলা থাকল। আপনি সাথে থাকলে তো সুরের ঝর্ণা বয়ে যাবে। আমি তো নিচে বসেই মজা দেখব, তোকে জ্বালানোর জন্য। জ্বালানো তো আপনার কাজ, আর জলে পুড়ে প্রেমে পড়ার কাজ আজ আমার। তুই কি আজ সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিস? আপনার বেগুনি শাড়ির রঙে আমার সব চেতনা হারিয়ে গেছে। এত সুন্দর করে কেউ কাউকে দেখে? আপনি প্রথম যে আমার চোখের পর্দা সরিয়ে দিলাম। তুই আসলেই খুব বেশি কথা বলিস। আপনার সাথে কথা না বললে তো দিনই কাটে না। যা, এবার সময় হয়েছে। আসছি, তবে আমার গানের প্রতিটা শব্দ কিন্তু আপনার জন্যই। আয়ান মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়ালো। পুরো অডিটোরিয়াম নীরব। সে মৃদু গলায় গাইতে শুরু করলো এক রোম্যান্টিক গান। গানের সুরে পুরো পরিবেশটা যেন মায়াবী হয়ে উঠল। আয়ানের দৃষ্টি পুরো সময় জুড়ে নদীর ওপর। নদী নিচে বসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আয়ানের দিকে। তার মনেও যেন এক অজানা শিহরণ। গানের প্রতিটি লাইনে নদী নিজের নাম শুনতে পাচ্ছে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যা আয়ানের গলার সুরকে আরও মিষ্টি করে তুলছে। অনুষ্ঠান শেষে যখন সবাই হাততালি দিচ্ছে, নদী তখনও আয়ানের দিকে তাকিয়ে আছে সম্মোহিতের মতো। কেমন ছিল গানটা? মোটামুটি, সুরটা একটু বেশি ছিল। সুর তো আপনার হৃদয়ের স্পন্দনের সাথে মিলে যাচ্ছিল। তুই কি সব কিছুতে রসায়ন খোঁজার চেষ্টা করিস? কারণ আপনার আর আমার মাঝে একটা অদ্ভুত বিক্রিয়া চলছে। এই বিক্রিয়া তো তোকে পুড়িয়ে ছারখারে করে দেবে। আপনি পাশে থাকলে তো পোড়া ছাই থেকেও নতুন বসন্ত আসবে। তুই আসলেই কবি হয়ে গেছিস। আপনার চোখের ঝিলিক দেখলেই তো কবিতা বের হয়। এত কমপ্লিমেন্ট আমাকে আগে কেউ দেয়নি। কারণ তারা আপনার চোখের গভীরে আমার মতো ডুব দিতে পারেনি। তুই খুব ডেঞ্জারাস আয়ান। ডেঞ্জারাস তো আপনি, যে আমার সবটুকু স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আমি তো কিছুই করিনি। না করাটাই তো সবচেয়ে বড় অপরাধ না? তুই কি আমাকে দোষ দিচ্ছিস? আপনাকে ভালোবাসার অপরাধে নিজেকে অভিযুক্ত করছি। পাগলামি করিস না। আপনার প্রেমে পড়াটাই তো এখন আমার একমাত্র কাজ। আর পড়াশোনা? আপনি তো আমার সবচেয়ে কঠিন সিলেবাস। তুই কি আমাকে পাশ করতে পারবি? আমি তো আজীবনের জন্য ভর্তি হয়ে গেছি। তোর এই জেদ কোনোদিন কমবে না। জেদ না নদী, এটা তো আনুগত্য। হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে এলো। কিছু বুঝে ওঠার আগেই ঝুম বৃষ্টি শুরু হলো। কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পথটা যেন এক মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। শিক্ষার্থীদের হুড়োহুড়ি শুরু হলো। নদীর হাতে কোনো ছাতা নেই। সে ভিজে যাওয়ার ভয়ে একটু বিচলিত। আয়ান তার নীল রঙের ছাতাটা খুলে নদীর দিকে এগিয়ে এলো। বৃষ্টিতে শাড়ির কুচিটা একটু এলোমেলো হয়ে গেছে নদীর। আয়ান আলতো করে ছাতাটা ধরে নদীর মাথায় ধরল। সে নিচু হয়ে নদীর শাড়ির কুচিটা ঠিক করে দিল। সেই স্পর্শে দুজনেই যেন জমে গেল। দূরে এক কোণে দাঁড়িয়ে আসিফ আর রুমি ফিসফিস করে হেসে ছবি তুলে নিল। ভিজে তো গেলেন, চলুন ছাতার নিচে আশ্রয় নিন। তুই কখন ছাতা বের করলি? আপনার জন্য তো সব সময় তৈরি থাকি। শাড়ির কুচিটা তো তুই ঠিক করে দিলি। আপনার সাজানো শাড়িটা একটু অগোছালো ছিল, আমি তো সাজিয়ে দিতে চাই। ছাতার নিচে আমরা দুজনে কেন? কারণ আমার পৃথিবীটা এখন এই ছাতার নিচেই। বৃষ্টিটা আজ একটু বেশিই পড়ছে। বৃষ্টি তো আমাদের কাছাকাছি আনার জন্য আশীর্বাদ। তুই কি খুব রোমান্টিক হয়ে গেছিস? আপনার সান্নিধ্যে তো পাথরও গলে যায়। আমি কি পাথর? বৃষ্টিতে তুইও তো ভিজছিস। আপনার সাথে ভিজলে তো সর্দি হওয়ার ভয়ও নেই। তুই কি খুব বেশি সাহসী? আপনার ছাতার নিচে দাঁড়িয়ে তো বাঘের সাথেও লড়াই করা যায়। বেশি ফাজলামো করিস না, খেতে ইচ্ছে করছে। আপনার ইচ্ছে মানে তো আমার আদেশ। গরম চা হলে ভালো হতো। দুপুরে গরম চা আর আপনার সঙ্গ, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে?
তুই কি সব সময় এমন কথা বলিস? শুধুমাত্র আপনার জন্যই আমার সব শব্দ মজুদ থাকে। আর রুমি তোদিকে দাঁড়িয়ে আমাদের চা দেখছে। দেখুক না, আমাদের তো লুকানোর কিছু নেই। ছবি তুলছে ওরা। তুলুক, এই মুহূর্তটা তো আমাদের জীবনের সেরা স্মৃতির একটা। তুই আমার সবটুকু লজ্জা কেড়ে নিচ্ছিস। লজ্জা তো আপনার অলংকার, যা আমাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। তুই আসলেই একটা শয়তান। শয়তান না হলে কি আর নদীকে জয় করা যায়? বৃষ্টির রিমঝিম শব্দে চারপাশটা যেন এক রূপকথার রাজ্য হয়ে উঠেছে। চা নিয়ে আয়ান আর নদী দাঁড়িয়ে আছে কলেজের বারান্দায় ছাতার নিচে। আসিফ আর রুমি দূরে দাঁড়িয়ে তাদের এই মিষ্টি মুহূর্তের ছবি তুলতে ব্যস্ত। আয়ানের চোখে আজ কোনো র্যাগিং নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। নদীও আজ কোনো সিনিয়র আপু নয়, সে যেন একজন সাধারণ প্রেমিকা। ঝোড়ো বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাদের এই নীরব কথোপকথন যেন এক অমূলীন উপাখ্যান। কলেজের এই নবীন বরণ তাদের জন্য শুধু নতুন শিক্ষাবর্ষের সূচনা নয়, বরং জীবনের এক নতুন পথ চলার শুরু। চাটা কেমন হয়েছে? তোর হাতের মতো গরম আর মিষ্টি। আমি তো শুধু আপনার জন্যই মিষ্টি হয়ে আছি। বৃষ্টির শব্দটা কি খুব ভালো লাগছে। বৃষ্টির চেয়ে আপনার গলার স্বর বেশি ভালো লাগছে। তুই থামবি না কোনোদিন? থামলে তো আপনার হৃদয় স্পন্দন মিস করব। তুই কি সত্যি আমাকে খুব ভালোবাসিস? ভালোবাসার পরিমাপ তো সাগর দিয়েও করা যাবে না নদী। কাল কি আবার রেগিং করবি? না, কাল থেকে আমি শুধু আপনার হওয়ার সাধনা করব। আমি তোর হতে চাইলেও পারবো না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি থামুক, তারপর বাড়ি ফিরবো। বৃষ্টি না থামলে কি হয়? আমরা তো এই ছাতার নিচেই সারা জীবন কাটিয়ে দিতে পারি। তুই কি খুব বেশি আবেগপ্রবণ? আপনি না থাকলে তো আমি আস্ত একটা পাথরের মূর্তি। অনেক সন্ধ্যা হয়ে গেছে। আপনি যাওয়ার সময় আমাকেও নিয়ে যাবেন তো? আমার সব পথেই তো তুই সঙ্গীত। এই কথাটাই তো শোনার অপেক্ষা করছিলাম। তুই খুব বাজি। পাজি বলেই তো আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছি। একদম ঠিক বলেছিস। আপনার সবটুকুই তো আমার নদী। চল বাড়ি চল, তোর বাইকে আমার জায়গা হবে তো। অবশ্যই ম্যাডাম। বাইক থেকে বাড়ির সামনে নেমেই নদী বলল, তোকে একটা কথা বলি, রাখবি? আপনার জন্য তো আমার গর্দান ও হাজির সম্ভব না। জান দিয়ে দিতে বললেও দিয়ে দিব। তুই মানুষ হবি না। কলেজের গেটটা আজ খুব অচেনা লাগছে। বিকেলে ম্লান রোদের আলোয় চারপাশটা এক অপার্থিব সৌন্দর্যে ঢাকা পড়েছে। আয়ান তার চকচকে বাইকটা গেটের পাশে রেখে ঠাঁই দাঁড়িয়ে আছে। তার হাতের মুঠোয় একটা রক্তলাল গোলাপ, যার প্রতিটি কাঁটা যেন আয়ানের হৃদয়ের আকুলতাকে আরও তীব্র করছে। আজ সে নদীকে নিজের করে পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঘড়ির কাঁটা পার হয়ে যাচ্ছে, ক্যাম্পাসের সব কোলাহল স্তিমিত হয়ে আসছে, তবু নদীর দেখা নেই। গেটের পাহারাদার থেকে শুরু করে শেষ শিক্ষার্থীটিও চলে গেছে, কিন্তু নদীর দেখা নেই। এই প্রতীক্ষা যেন আয়ানের ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছে। কই গেল মেয়েটা? সময়ের হিসেব কি ও কি ভুলে গেল, নাকি আমায় পাত্তা দিচ্ছে না? আয়ান মনে মনে ভাবছে, গোলাপটা কি আজ অকারণে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? নদীর মন বোঝা কি সত্যি এত কঠিন কাজ? আয়ানের মনের ভিতরটা অস্থিরতায় দুলছে। তার প্রতিটি মুহূর্ত যেন এক একটা শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছে। এত দেরি তো ও কখনোই করে না। কোথাও কোনো বিপদ হলো কি? মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে বলল, আকাশের রং তো পাল্টে যাচ্ছে, বাতাসও কেমন যেন ভারী হয়ে আসছে। আজ কি সব কিছু শেষ হয়ে যাবে? না, নদী এমনটা করতে পারে না। আমার হৃদয়ের ডাক কি ওর কাছে পৌঁছাচ্ছে না? গোলাপের প্রতিটি পাপড়ি আজ যেন ওর চোখের জল হয়ে ঝরছে। ও আসবে, আসতেই হবে ওকে। আমার সাথে কি ও কোনো খেলাই খেলছে? এই অনিশ্চয়তা তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমি কি খুব বেশি আশা করে ফেলেছিলাম? ভালোবাসা কি আজ হার মানবে এই কলেজ গিটি? গিটির ওই পথটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ আজ ঝাপসা হয়ে আসছে আয়ানের। কোনো অশুভ সংকেত কি বাতাসে ভাসছে? নদী, তুমি কোথায়? এই গোলাপের ঘ্রাণ আজ কেন এতটা বিষাক্ত লাগছে? আমি কি আজ হেরে যাচ্ছি? না, হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। ও ঠিক আসবে। আমাকে অপেক্ষায় রেখে ও কোথাও যেতে পারবে না। প্রতীক্ষা কি আজ বৃথা যাবে? সময়টা কেন এত নিষ্ঠুরভাবে থমকে আছে আয়ান জানে না। এই গীতেই তো ওদের যুদ্ধ আর ভালোবাসা শুরু হয়েছিল। আজ কি সেই গল্পের শেষ অধ্যায়? আমি আর 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর না আসলে আমি নিজেই ওর কাছে যাব। আমার সবটুকু সাহস আজ এই গোলাপের মাঝে বন্দি। মনের কথা তোমাকে বলবই নদী। দূর থেকে আসিফ আর রুমিকে দেখা যাচ্ছে। ওরা দুজনেই খুব দ্রুত পায়ে আয়ানের দিকে আসছে।
ওদের হাঁটার ধরন দেখে মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে। ওদের মুখশ্রী বিষণ্ণ, চোখ দুটো কিছুটা ফোলানো। আয়ানের বুকটা হঠাৎ ধক করে উঠল। সে গোলাপটা শক্ত করে ধরে তাদের দিকে এগিয়ে গেল। আসিফের চোখে পানি, আর রুমি কোনো মতে নিজের আবেগ চেপে রাখছে। আয়ান কিছু একটা আঁচ করতে পারছে, কিন্তু সে তা স্বীকার করতে চাইছে না। সবকিছু যেন মুহূর্তের মধ্যে নিথর হয়ে গেল। বাতাসে শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আসিফ আয়ানের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তার মুখে কথা ফুটছে না। তোরা একা? নদী কোথায়? আয়ান, তোর গোলাপটা তুই রেখে দে। আয়ান, নদী আপু আজ আর কলেজে আসবে না? কেন আসবে না? ও কি অসুস্থ? অসুস্থ হলে হয়তো ভালো হতো, কিন্তু কিন্তু কি পরিষ্কার করে বল তোরা। নদী আপুর আজ বিয়ে আয়ান। তোরা কি বলছিস এগুলো? আজ তো কোনো অনুষ্ঠানের কথা ছিল না। বাড়ি থেকে হুট করে সব আয়োজন করেছে, আমরাও জানি না। বিয়ে কার সাথে? আমরা জানি না, কিন্তু শুনেছি অনেক বড় পাত্রের সাথে। নদী কি কোনো প্রতিবাদ করেনি? ও খুব অসহায় হয়ে আছে, সব কিছু ওর হাতের বাইরে। তোরা এগুলো বলছিস কি? ও তো আমায় কিছুই বলেনি। ও হয়তো চায়নি তুই কষ্ট পাস। কষ্ট কি ও আমাকে না জানিয়ে বিয়ে করলেই কম হবে? আয়ান, এখন আর সময় নেই, বাড়ি চলে যা। বাড়ি? না, আমি ওকে এভাবে বিয়ে করতে দিতে পারি না। তুই পাগল হয়েছিস? এখন গেলে কি হবে? আমি অন্তত একবার ওর সাথে কথা বলবো। ওরা তো তোকে ঢুকতে দেবে না। আমাকে কেউ আটকাতে পারবে না। নদীকে আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তুই কি সত্যি যাবি? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা আজ আমি নেব। আমরাও তোর সাথে যাব। না, তোরা এখানে থাক, এটা আমার একার লড়াই। তুই খুব বিপদে পড়বি। বিপদ তো অনেক আগেই হয়ে গেছে, এখন শুধু পরিণতির অপেক্ষা। এই নে চাবি, তোর বাইক নিয়ে দ্রুত যা। ধন্যবাদ বন্ধু, যদি ফিরে আসি তবেই দেখা হবে। তুই ফিরে আসবি, আমাদের বিশ্বাস আছে। আমারও বিশ্বাস আছে, ভালোবাসা কখনো এত সহজে হার মানতে পারে না। আয়ান এক মুহূর্ত দেরি করল না। সে বাইকে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনে পুরো কলেজ প্রাঙ্গণ কেঁপে উঠল। সে বাইকটা ঘুরিয়ে নদীর বাড়ির দিকে ছুটল। চোখের সামনে ধুলোবালির আস্তরণ, কিন্তু আয়ান স্থির। তার মাথায় শুধু ঘুরছে নদীর মুখটা। নদীর সাজগোজ, তার চোখের পানি, তার অসহায়ত্ব, সবকিছু আয়ান অনুভব করছে। বাইকের গতি ক্রমশ বাড়ছে, যেন সে বাতাসের সাথে পাল্লা দিচ্ছে। আজ সে কোনো র্যাগিং করতে যাচ্ছে না, আজ সে যাচ্ছে তার হৃদয়ের অধিকার ফিরে পেতে। জীবন বা মরণের খেলায় আয়ান আজ ঝাঁপ দিতে প্রস্তুত। সে জানে এই লড়াইয়ে হয় সে জিতবে, না হলে সে হারিয়ে যাবে নদীর স্মৃতির অতলে। নদীর বাড়ির সামনে এখন উৎসবের আমেজ, চারদিকে আলোকসজ্জা, কিন্তু আয়ানের চোখে কেবলই আগুনের তেজ। সে বাইকটা গেটের সামনে আছাড় খেয়ে থামালো। ভেতরে তখন বিয়ের আসর বসেছে। আয়ান সরাসরি ভেতরে ঢুকে পড়ল। কারো বাধা মানার সময় তার নেই। ভিড় ঠেলে সে এগিয়ে গেল বিয়ের পিঁড়িতে বসা নদীর দিকে। পাশেই বর বসে আছে, চোখে মুখে এক গাদা অহংকার। আয়ান বরের ঠিক পাশেই ধপ করে বসে পড়ল। সবাই অবাক হয়ে দেখছে এই আগন্তুক কি। নদীর দুচোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে, তার সাজানো মুখে আতঙ্ক আর কান্নার ছাপ। বরের কাঁধে হাত দিয়ে, কিরে দুলা ভাই, আমার নদীকে ছাড়া কি আর কোনো ভালো মেয়ে খুঁজে পেলি না? বিরক্ত হয়ে আয়ানের দিকে তাকিয়ে, আপনি কে? আর আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি হলাম নদীর সেই প্রিয় মানুষ যার জন্য ও প্রতিদিন কান্নাকাটি করে। ফিস ফিস করে, আয়ান, তুই এখান থেকে চলে যা প্লিজ, সবকিছু নষ্ট করিস না। নষ্ট তো তুই করছিস নদী। এই কুমড়োপটাসটাকে বিয়ে করে কি তুই সুখী হবি? গা টেকে বের করে দিন, এটা কি হচ্ছে? বরের দিকে ঝুঁকি, এই যে দুলা ভাই, পকেট ভরা টাকা থাকলেই সব কেনা যায় না। তুই কি জানিস নদী তোকে ঘেন্না করে? আয়ান চুপ কর, আমি তোকে চলে যেতে বলেছি। তুই আমাকে চলে যেতে বলছিস, কিন্তু আমি তো তোকে নিতে এসেছি। আপনি কি পাগল? বেরিয়ে যান এখান থেকে। পাগল তো আমি অনেক আগে থেকেই। তোর মতো ভীতু নই যে জোর করে বিয়ে করতে আসবো। কাঁদতে কাঁদতে, আয়ান মেরে ফেলবে, তুই যা এখান থেকে। মরার ভয় থাকলে কি আর আমি তোর সামনে এভাবে বসতাম? পুলিশ ডাকুন, এই ছেলেটা একদম মাতাল। মাতাল তো আমি তোর বিয়ের জাঁকজমক দেখে। কত খরচ করলি বলতো? এই টাকাগুলো আমার নদীর চোখের পানির দামের চেয়ে বেশি না। তুই কি করছিস? আয়ান থাম। থামার সময় শেষ। তুই আমার আর তুই আমারই থাকবি। বাড়ির লোক আর নিমন্ত্রিত অতিথিরা হতভম্ব। আয়ানের তেজ আর কথা বলার ভঙ্গি কেউ সহ্য করতে পারছে না। বাড়ির বড়রা চিৎকার করে এগিয়ে আসছে। নদী নিজের হাত ছাড়িয়ে দৌড়ে আসতে চায়,
কিন্তু আয়ানের হাত ওর কবজি আঁকড়ে ধরে আছে। মুহূর্তের মধ্যে আয়ান সোজা হয়ে দাঁড়ালো, নদীকে টেনে নিজের কাছে আনলো। নদীর চোখের দিকে তাকিয়ে আয়ান এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সেই নদী যাকে সে প্রথম দেখায় চ্যালেঞ্জ করেছিল। আজ তাকেই সে পৃথিবীর সব বাধা পেরিয়ে নিজের করে নেওয়ার শপথ নিয়েছে। সবার সামনেই নদীর চিবুক উঁচিয়ে, নদী, আমি তোকে ভালোবাসি। এটা কোনো খেলা নয়, এটা আমার অস্তিত্ব। আয়ান, কথা শেষ করার সুযোগ দিল না আয়ান। নদীর রাঙা ঠোঁটে এক দীর্ঘ গভীর চুম্বন এঁকে দিল সে। পুরো বাড়ির পরিবেশটা মুহূর্তের মধ্যে হিমশীতল হয়ে গেল। সবাই যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। বর কি করবে ভেবে পাচ্ছে না। নদী ও আয়ানের এই সাহসী সিদ্ধান্তে স্তব্ধ। তার শরীর কাঁপছে, কিন্তু সে আয়ানকে ঠিলি দিচ্ছে না, বরং তার হাতের বাঁধন আরও দৃঢ় হচ্ছে। চুম্বনের পর আয়ান নদীর হাতটা শক্ত করে ধরে বরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে এমন এক অগ্নিশিখা যা দেখে কেউ আর সামনে এগোতে সাহস পেল না। বরের দিকে আঙুল দেখিয়ে, আজ থেকে নদী আমার, কেউ ওকে ছোঁয়ার সাহস করবি না। ধীরে ধীরে আয়ানের সাথে হাঁটতে শুরু করে। তুই এটা কি করলি? যেটা হওয়ার কথা ছিল সেটাই করলাম, চল এখান থেকে। চিৎকার করে বর বলে, ধর ওকে, ওকে আটকে রাখ। বাইকের হেলমেট হাতে নিয়ে। যার সাহস আছে সামনে আয়, আমি মানুষ খুন করতে পারি যদি আমার প্রিয় মানুষকে কেউ কেড়ে নেয়। আয়ানের এই উন্মত্ত রূপ দেখে বাড়ির লোকজন পিছিয়ে গেল। কোনো গার্ডই আর সাহস করল না আয়ানকে আটকানোর। বর রাগী ফুঁসছে, কিন্তু কিছুই করার নেই। আয়ান নদীকে টেনে বাইকের পিছনে নিয়ে এলো। নদী শাড়ি সামলে বাইকের পিছনে বসল। আয়ান স্টার্ট দিল। বাইকের গর্জন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। কেউ আর কোনো বাধা দেওয়ার সাহস পেল না। নদীর বাড়ি থেকে বেরিয়ে বাইকটা বাতাসের গতিতে রাস্তা দিয়ে ছুটে চলল। নদীর দুই হাত আয়ানের কোমর জড়িয়ে ধরল। আয়ানের মুখে এক অদম্য হাসি। আজ আর কোনো র্যাগিং নয়, আজ থেকে শুরু হলো তাদের রূপকথার আসল পথ চলা। নদীর শহরের প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে শান্ত এক নদী। শহর থেকে কিছুটা দূরে এই নির্জন জায়গাটা যেন আজকের এই ঝড়ের পর একমাত্র আশ্রয়স্থল। আয়ান বাইক থামালো। নদীর পাড়ে ধীর গতিতে বইছে ঠান্ডা হাওয়া। নদী বাইক থেকে নেমে এলো। তার বেনারসি শাড়ির কুচিগুলো এলোমেলো, সাজগোজের আবেশ আজ ধুলোয় মলিন। তার চোখে মুখে ঝড়ের পর ঝরে পড়া বৃষ্টির মতো বিষণ্ণতা। আয়ান শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ এক চড়া শব্দে স্তব্ধ হয়ে গেল পুরো পরিবেশ। নদী প্রচণ্ড জোরে একটা চড় মারল আয়ানের গালে। তার গালটা মুহূর্তে লাল হয়ে দগদগ করতে লাগলো। তুই কি করলি আয়ান? কেন করলি এমনটা? আমি আমার ভালোবাসার অধিকার আদায় করতে চেয়েছিলাম। অধিকার? কিসের অধিকার? সাচ্ছিসে সবার সামনে তুই আমার পরিবার আর আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। যে সম্মান আমার আর তোর সম্পর্কের চেয়ে বড়, সেই সম্মান দিয়ে আমি কি করব নদী? তুই বড্ড স্বার্থপর। তুই তো জানতিস না আমার ভেতরটা কি দিয়ে গড়া। আমি শুধু জানতাম তুই কষ্ট পাচ্ছিস, আর সেই কষ্ট দূর করার দায়িত্ব আমার ছিল। এখন আমার কি হবে বল? ওই বাড়িতে আর আমার জায়গা নেই। আমার কাছে আয়, আমি তোকে পৃথিবী সাজিয়ে দেব। পৃথিবী তো তুই আগে ভেঙে দিয়েছিস। আমার বাবা মার মুখের দিকে আমি কিভাবে তাকাবো? ওরা একদিন সব বুঝতে পারবে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। ভালোবাসা সবসময় সঠিক হয় না আয়ান। তুই আজ যা করলি, আমার আর কিছুই অবশিষ্ট রইল না। অবশিষ্ট আমি আছি তো, আমার হাত ধর, আমি তোকে কোথাও হারিয়ে যেতে দেব না। তুই অনেক বড় ভুল করেছিস। আমি আর কোনোদিন তোর মুখোমুখি হতে চাই না। নদী ঘুরে দাঁড়ালো। সে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে, কিংবা অন্য কোথাও। তার পায়ের আওয়াজ বালিতে মিলিয়ে যাচ্ছে। আয়ান দাঁড়িয়ে থাকতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল সেই নদীর পাড়ে, ধুলো বালি আর বালুর ওপর। তার চোখের সামনে আজ সব অন্ধকার। সে মাথা নিচু করে রইল, কাঁধ দুটো কাঁপছে। নদী ফিরে আয়, আমার জীবনটা অন্ধকারের সমুদ্রে তলিয়ে যাচ্ছে। তোর ঘৃণা আমাকে মেরে ফেলছে, কিন্তু তোর ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। আয়ান তার সব অহংকার, সব শয়তানি বিসর্জন দিয়ে আজ শুধুই এক সাধারণ প্রেমিক। সে যেন নিজের জীবনের সমস্ত আকুতি ওই নদীর পাড়ে উজাড় করে দিতে চাইছে। সে হাত জোর করে নদীর কাছেই যেন ভালোবাসা ভিক্ষা চাইছে। আমি ভিক্ষা চাইছি, তোর করুণা নয়, শুধু তোর একটুখানি বিশ্বাস। সব সম্মান আমি ধুলোয় মিশিয়েছি, কিন্তু তোর সম্মান আমি আমার হৃদয়ের মণিকোঠায় আগলে রেখেছি। আয়ান চিৎকার করে বলল, এই যে দেখ, তোর সামনে নতজানু আমি,
আজ আমি আমার সব জেদ তোর পায়ে উৎসর্গ করলাম। তুই না ফিরলে এই নদী, এই বাতাস, এই রাত সবই আমার কাছে অর্থহীন। প্লিজ আমার দিকে একবার তাকা, একবার অন্তত ক্ষমা কর। আমি পাগল, আমি শয়তান, আমি বেয়াদব, সবই স্বীকার করছি। শুধু আমাকে একা ফেলে যাস না। তুই আমার অস্তিত্ব, তুই আমার শেষ আশা। আজ যদি তুই না থাকিস তবে এই পৃথিবীটাও আর থাকবে না। আয়ান ননস্টপ বলতেই থাকে। আমি শুধু তোর ভালোবাসা চাই, আর কিছুই না। আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিস না নদী। ফিরতে হয় ফিরে আয়, আমার ভালোবাসা এখনো তোর জন্য অটুট। নদী কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। পিছনে তার আয়ানের সেই কান্না ভেজা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। আয়ান তার জীবনের সবটুকু আবেগ দিয়ে ক্ষমা চাইছে। নদী বুঝতে পারছে আয়ানের পাগলামি হয়তো ভুল ছিল, কিন্তু তার ভালোবাসার গভীরতায় কোনো খাদ নেই। সে তার ভেতরের অভিমান আর রাগগুলোকে ধীরে ধীরে ঝরিয়ে ফেলল। সে ধীর পায়ে আবার আয়ানের দিকে হেঁটে এলো। আয়ান তখনও হাঁটু গেড়ে বসা, তার পিঠটা ঝুলে পড়েছে বেদনায়। নদী তার সামনে এসে দাঁড়ালো। আয়ান মাথা উঁচু করতেই নদীর চোখের পানিতে ভিজা মুখটা দেখতে পেল। তুই আসলেই খুব পাজি আয়ান। আমি জানি, কিন্তু তোকে ছাড়া আমার কোনো গন্তব্য নেই। সম্মান আমার কাছে অনেক বড় ছিল, তুই সব ভেঙে দিলি। ভেঙে নতুন করে তোকে পাওয়ার জন্যই তো সবটুকু ঝুঁকি নিয়েছিলাম। যদি আমি ফিরে না আসতাম? তাহলে এই নদীর জলেই আমার শেষ ঠিকানা হতো। তুই কি পাগল নাকি? পাগলের ভালোবাসা তো এমনই হয় নদী। আমাকে খুব কষ্ট দিয়েছিস তুই আজ। কষ্ট দিয়ে যদি তোর ভালোবাসা পেতাম তবে সারা জীবন আমি কষ্ট পেতে রাজি। আমার সাথে এই লড়াই আর কতদিন চলবে? যতদিন আমরা একসাথে আছি ততদিন লড়াই আর ভালোবাসার এই অদ্ভুত খেলা চলবে। হারিয়ে ফেলতে পারতিস। তোকে হারানোর চেয়ে বড় মৃত্যু আর কিছু হতে পারতো না। আজ থেকে আমার সব সম্মান, সব পরিবার আমি কথা দিচ্ছি কোনোদিন তোর চোখের পানি পড়তে দেব না। তুই মিথ্যাবাদী। তুই সাক্ষী থাকিস, আজ থেকে আমি শুধু তোর। অনেক কথা হলো, এবার চল। কোথায় যাব? আমার ভালোবাসার কাছে, আয়ানের কাছে। নদী নিচু হয়ে আয়ানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। আয়ান উঠে দাঁড়াল। তাদের দূরত্ব এখন শূন্য। নদীর চোখে গভীর ভালোবাসা, আর আয়ানের চোখে একরাশ মুগ্ধতা। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নদী তার দু হাত দিয়ে আয়ানের মুখটা টেনে নিল নিজের কাছে। নদীর ঠোঁট স্পর্শ করল আয়ানের ঠোঁট, এক গভীর লিপকিস। বৃষ্টির আগে ঠান্ডা হাওয়া যেন তাদের এই মুহূর্তটাকে আরো বেশি রোম্যান্টিক করে তুলল। নদীর পাড়ের এই নির্জনতায় দুই বিদ্রোহী হৃদয়ের মিলন হল। আজ আর কোনো র্যাগিং নয়, আজ আর কোনো ঝগড়া নয়, কেবলই ভালোবাসা আর এক নতুন স্বপ্নের পথে এগিয়ে চলা। নদীর ঠোঁট থেকে আয়ানের ঠোঁট আলাদা হলো, কিন্তু তাদের নিবিড় বন্ধন অটুট রয়ে গেল। নদীর চোখ এখনো আয়ানের চোখে নিবদ্ধ, যেন সে বিশ্বাসই করতে পারছে না তার জীবনের এত বড় সিদ্ধান্তটা সে এক মুহূর্তের আবেগে নিয়ে নিল। তবে এই অনিশ্চয়তা এখন আর তাদের স্পর্শ করছে না। আয়ান পকেট থেকে ফোন বের করল। তার গলার স্বর এখন অনেক বেশি দৃঢ়, অনেক বেশি সংকল্পবদ্ধ। আসিফ আর রুমিকে ফোন দিয়ে সে সোজা নির্দেশ দিল, আমাদের এই রাতটা আর কোনো বিসর্জনের নয়। আজকের এই রাতটা নতুন এক পরিচয়ের। হ্যালো আসিফ, তোরা কোথায়? আমরা তো তোর বাইকের পেছনে পেছনে ছিলাম, কিন্তু তোরা কোথায় গেলি? আমরা নদীর ধারে আছি। তোরা দ্রুত কাজী অফিসে চলে আয়। কাজী অফিসে কেন, কি হয়েছে? নদীকে ছাড়া আমি আর এক মুহূর্তও থাকবো না। আজ রাতেই সব শেষ করে ফেলবো। তুই কি সত্যি বিয়ের কথা বলছিস? নদী আপু কি রাজি? ও আমার সাথেই আছে, কোনো প্রশ্ন করবি না। সোজা কাজী অফিসে চলে আয়। তুই তো দেখছি সব হিসাব উলটপালট করে দিচ্ছিস। আমরা আসছি। দ্রুত আয়, আমি সব ব্যবস্থা করছি। তুই কি সত্যি সব গুছিয়ে ফেলেছিস? আমি সব আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, শুধু তোর অনুমতির অপেক্ষা ছিল। আমার বাবা মা কি এটা মেনে নেবে? সময় লাগবে, কিন্তু আমরা একসাথে থাকলে তারা ঠিকই বুঝতে পারবে। আমার খুব ভয় করছে আয়ান। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। তুই আমার সবটুকু সাহস। তুই আমার জীবনের একমাত্র গন্তব্য। চল কাজী অফিসে যাই। শহরের নিঝুম রাস্তায় বাইকের হেডলাইটের আলো যেন অন্ধকারকে চিরে এগিয়ে চলছে। আয়ানের বাইকের পেছনে নদী দু হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে।
বাতাসের ঝাপটায় নদীর খোলা চুলগুলো আয়ানের মুখে এসে পড়ছে। কাজী অফিসের সামনে আসতেই দেখা গেল আসিফ আর রুমি আগেই পৌঁছেছে। তাদের চোখে মুখে উত্তেজনা আর ভয়ের সংমিশ্রণ। আয়ান বাইক থামালো। কাজী অফিসের ঝাপসা আলোর নিচে তারা 4 জন দাঁড়িয়ে। কোনো জাঁকজমক নেই, কোনো আত্মীয় স্বজন নেই, আছে শুধু তাদের অটুট বিশ্বাস আর ভালোবাসা। আয়ান, তুই কি নিশ্চিত? পরে কিন্তু ফেরার পথ নেই। ফেরার কথা তো আমি চিন্তাও করি না। নদী আপু, আপনি কি সত্যি রাজি? যে মানুষটার জন্য আমি আজ সব হারিয়েছি, তার হাতে হাত রাখা ছাড়া আমার আর কোনো পথ নেই। আসিফ, তুই কি সব রেডি করেছিস? হ্যাঁ, কাদের সাথে কথা হয়ে গেছে। ভেতরে আয়। আয়ান, আজ থেকে কি আমরা সত্যি একে অপরের? আজ থেকে আমরা পৃথিবীর সব নিয়মের ঊর্ধ্বে, শুধুমাত্র একে অপরের। তুই আমাকে কোনোদিন কষ্ট দিবি না তো? কষ্টের ছায়া তো আমি আমার জীবনেই আসতে দেব না। আজকের রাতটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। আমাদের গল্পটা এখন শুধু আমাদের। আমি তোকে অনেক ভালোবাসি আয়ান। আমি তোকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসি। কাজী অফিসের ভেতরটা খুব সাধারণ। নথিপত্রের খসখসে আওয়াজ আর কাজীর গলার গম্ভীর স্বর। আয়ান আর নদী পাশাপাশি বসে আছে, দুজনের হাত একে অপরের মুঠোয় বন্দি। আসিফ আর রুমি সাক্ষী হিসেবে পাশে দাঁড়িয়ে আছে। নদী এখন আর কোনো কলেজ পড়ুয়া সিনিয়র আপু নয়, সে এখন এক দুলহান। আয়ানও আজ কোনো শয়তানি করা জুনিয়র নয়, সে এখন এক দায়িত্বশীল জীবনসঙ্গী। সই করার সময় নদীর হাতটা হালকা কাঁপছিল, কিন্তু আয়ান সেই হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরল। তাদের জীবনের এই নতুন পথ চলা শুরু হলো এক অদ্ভুত পরিণতির মধ্য দিয়ে। আজ থেকে তাদের পরিচয় স্বামী আর স্ত্রী। কাজী অফিসের আনুষ্ঠানিকতা শেষে আয়ান আর নদী যখন বেরিয়ে এলো, তখন রাত গভীর। আসিফ আর রুমি ইতিমধ্যে শহরের একটা অভিজাত হোটেলের স্যুটে বাসর ঘর সাজিয়ে রেখেছে। গোলাপের পাপড়ি আর মোমবাতির মৃদু আলোয় কক্ষটা এক মায়াবী রূপ নিয়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির রেশমি শব্দ। আয়ান দরজা খুলে নদীকে ভেতরে নিয়ে এলো। নদী আজ বড্ড শান্ত। তার বেনারসি শাড়িটা কিছুটা কুঁচকে আছে, কিন্তু তার চোখে মুখে এক অবর্ণনীয় লাজুকতা। নদী খাটের পাশে এসে দাঁড়ালো। মোমবাতির আলোয় তার মুখটা যেন স্বর্ণের মতো উজ্জ্বল দেখাচ্ছে। আয়ান দরজাটা বন্ধ করে দিয়ে নদীর দিকে এগিয়ে এলো, তার চোখে সেই চেনা শয়তানি ঝিলিক। নদীর মনে পড়ল কলেজের সেই প্রথম দিনের কথা, যখন আয়ানকে সে বলেছিল প্যান্ট খুলে রেগিং নিতে। আজ আয়ান সেই পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কি নদী, মনে আছে প্রথম দিন কি বলেছিলি? মাথা নিচু করে। চুপ কর আয়ান, ওসব কথা আর তুলিস না। কেন? তুই না বলেছিলি প্যান্ট খুলতে? আজও কি তোর সেই ইচ্ছেটা আছে? লজ্জায় রাঙা হই। তুই কি সব সময় এমন পাজি থাকবি? কিছু স্বাভাবিক করার চেষ্টা কর। স্বাভাবিক হওয়ার জন্য কি প্যান্টটাই বাধা হয়ে দাঁড়িয়েছে? তুই তো সেদিন খুব উৎসাহ দিচ্ছিলি। আয়ান জানত নদীকে লজ্জা দেওয়ার এই খেলায় সে সবসময় জিতে। সে নদীর আরও কাছে গিয়ে তার কোমরের কাছে আলতো হাত রাখল। নদীর শরীর হালকা কেঁপে উঠল। আয়ানের উষ্ণ নিঃশ্বাস এখন নদীর গলার কাছে। আয়ান এবার তার বেল্টের দিকে হাত নিল। তুই যখন সেদিন এত জেদ করে বলেছিলি, আজ কি আমার উচিত নয় সেই দাবিটা মেটানো? প্রায় ফিস ফিস করে। আয়ান, তুই সত্যি আজ আমাকে খুব লজ্জা দিচ্ছিস। প্লিজ থাম। আমি তো থামবো না। তুই বলেছিলি প্যান্ট খুলতেই হবে। আজ কি সেই মুখোমুখি হওয়ার সময় হয়নি? আয়ান ধীরে ধীরে বেলটা খুলল। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় তার প্রতিটি নড়াচড়া নদীর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সে আস্তে আস্তে প্যান্টের বোতামে হাত দিল। নদী লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে তার দৃষ্টি আটকা পড়ে আছে আয়ানের দিকে। ভয় পাচ্ছিস নদী? আমি তো তোরই স্বামী। ভয় পাওয়ার কিছু নেই, বরং উপভোগ করার অনেক কিছুই আছে। আয়ান তার প্যান্টটা আস্তে আস্তে নিচে নামাতে লাগলো। নদীর গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সে এক অদ্ভুত সম্মোহনের ঘোরে আছে। আয়ানের প্রতিটি ইঞ্চি নড়াচড়া যেন নদীর মনে নতুন কোনো শিহরণ জাগাচ্ছে। অবশেষে প্যান্টটা পুরোপুরি নিচে নামিয়ে সে নদীর সামনে দাঁড়ালো। তার চোখে এক অদম্য তৃষ্ণা। সে নদীর দিকে হাত বাড়ালো। দেখেছিস, আমি তো তোর কথা মতোই সব করলাম। এখন কি তুই আমার দাবিটা পূরণ করবি? এত বড়? বলেছিলাম না ভেতরে বাঘের বাচ্চা আছে। এবার বল, এটাই তোর হবে তো? নদী আর কোনো কথা বলতে পারল না। তার সারা শরীর লজ্জায় আগুনের মতো গরম হয়ে আছে। আয়ান তার শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। নদীর পিঠের মসৃণ ত্বকে আয়ানের হাতের স্পর্শ যেন বিদ্যুৎ প্রবাহের মতো ছড়িয়ে পড়ল। সে নদীকে আলতো করে খাটের ওপর শুইয়ে দিল।
মোমবাতির আলোয় নদীর রূপ যেন আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তুই আজকের সবচেয়ে সুন্দর উপহার নদী, আর এই উপহার পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই বলেছিলি আমি বেয়াদব, কিন্তু এই বেয়াদবিটুকু না করলে কি আর আমাদের এই বাসর রাত পূর্ণ হতো? নদী কোনো উত্তর দিল না, শুধু আয়ানের কাঁধটা দুহাত দিয়ে জড়িয়ে ধরল। এই ঘনিষ্ঠতা, এই স্পর্শ, এই লজ্জা সব মিলিয়ে এক অন্য জগৎ। আয়ান তার সবটুকু ভালোবাসা আর কামনার আবেশে নদীকে জড়িয়ে নিল। বাসর ঘরের প্রতিটি কোণায় তখন মোমবাতির শিখার মতো তাদের হৃদয়ের উত্তাপ কাঁপছে। বৃষ্টির শব্দ আর তাদের নিবিড় নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেল। নদীর সমস্ত লজ্জা, সমস্ত মান অভিমান আজকের এই একান্তে হারিয়ে গেল এক গভীর আবেশে। আয়ান নদীর চুলে বিলি কেটে বলল, তুই জানিস আমার জীবনের সবচেয়ে বড় জয় হলো তোকে আমার সামনে এভাবে পাওয়া। তুই শুধু আমার নদী, আর আমি তোর সেই সাগর যে তোকে আজীবনের জন্য ধারণ করে রাখবে। নদী আয়ানের বুকের ওপর মাথা রাখল। বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, আর ভেতরে তখন শুরু হয়েছে তাদের চিরস্থায়ী এক প্রেমের গল্প। কোনো রেগিং নেই, কোনো ঝগড়া নেই, শুধু আছে একে অপরের জন্য সবটুকু উজাড় করে দেওয়ার এক অদম্য তৃষ্ণা। তারা দুজনে একে অপরের মাঝে হারিয়ে গেল, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে রইল অনন্তের অপেক্ষায়। তাদের বাসর রাতের এই নীরবতা হাজারো কথার চেয়েও বেশি কিছু বলে দিল। আয়ান আর নদী আজ একে অপরের অস্তিত্বে মিশে গেল, যেখানে কোনো দেওয়াল নেই, নেই কোনো দূরত্ব। ভালোবাসি সিনিয়র আপু। আমিও ভালোবাসি জুনিয়র জামাই।